আজ আমাদের আলোচ্য বিষয় হলো বল ও চাপ। এই অধ্যায়ের অন্তর্গত তরলের ঘনত্ব ও চাপ। তরলের ঘনত্ব ও চাপ এই বিষয়টি বোঝার জন্য আমরা একটি এখন পরীক্ষা করব। একই মাপের দুটি প্লাস্টিকের বোতল নেওয়া হলো। এবার একটি বোতল জল দিয়ে ভর্তি করা হলো, অন্য একটি বোতল গাঢ় নুন জল দিয়ে ভর্তি করা হলো। একটি স্প্রিং তোলা দিয়ে দুটি বোতলকেই আলাদাভাবে ঝুলিয়ে দেখা হলো কোনটা বেশি ভারী। এটা হচ্ছে স্প্রিং তোলা। এখানে একটা বোতল ঝোলানো আছে সাধারণ জল ভর্তি, আর একটা স্প্রিং তোলা, এখানে গাঢ় নুন জল ভর্তি বোতল ঝোলানো আছে। দুটি বোতল কিন্তু একই মাপের। খালি অবস্থায় দুটি বোতল সব দিক থেকে একই রকম। দুটি বোতলের ভিতর একই পরিমাণ জায়গা আছে। কি দেখা যাবে যে গাঢ় নুন জল ভর্তিটা বেশি ভারী। কী করে বুঝবো? স্প্রিং তোলার পার্ট দেখে আমরা বুঝতে পারবো। দেখো এখানে পার্ট দেখাচ্ছে এই জায়গায় নিচের দিকে, আর সাধারণ জলের ক্ষেত্রে এটা একটু উপরের দিকে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গাঢ় নুন জল আর সাধারণ জলের মধ্যে নুন জল বেশি ভারী। তাহলে 1 চামচ গাঢ় নুন জল নিশ্চয় 1 চামচ সাধারণ জলের চাইতে বেশি ভারী হবে। একইভাবে 1 বাটি গ্লিসারিন ও 1 বাটি সাধারণ জলের চাইতে ভারী। তাই এটা নিশ্চিত করে বলা যায় যে গাঢ় নুন জলের ভর ওই সমান আয়তনের সাধারণ জলের চাইতে বেশি। অতএব একক আয়তনের গাঢ় নুন জলের ভর একক আয়তনের সাধারণ জলের চাইতে বেশি হবে। একক আয়তন বলতে আমরা সেই আয়তনকে বুঝি যার মান হলো 1 লিটার বা 1 ঘন সেন্টিমিটার বা 1 গ্যালন। এরা সবাই একক আয়তন। একক আয়তনের বস্তুর ভরকেই ওই বস্তুর ঘনত্ব বলা হয়। অতএব আমরা কি দেখলাম যে গাঢ় নুন জলের ঘনত্ব সাধারণ জলের চাইতে বা জলের ঘনত্বের চাইতে বেশি। তাই 1 বোতল গাঢ় নুন জলের ভর একই মাপের 1 বোতল সাধারণ জলের চাইতে এই কারণে বেশি হয়। ফলে গাঢ় নুন জলের বোতল বেশি ভারী হয়। ধরা যাক বোতলটির আয়তন 1 লিটার। জল ভরার আগে ফাঁকা বোতলটি স্প্রিং তুলায় ঝোলানো হলো এবং স্প্রিং তুলার কাঁটা নিচে নামলো না। অতএব ধরে নিতে পারি যে বোতলটির ভর এত কম যে তা শূন্য ধরে নেওয়া যেতে পারে। এইবার জল ভর্তি করে বোতলটিকে আবার স্প্রিং তুলা থেকে ঝোলানো হলো। এইবার তুলার কাঁটা 1 কেজি দাগে এসে নামলো। 1 লিটার আয়তনের জলের ভর পাওয়া গেল 1 কেজি, অর্থাৎ জলের ঘনত্ব হলো 1 কেজি পার লিটার। কারণ আমরা যে বোতলটা নিয়েছি তার আয়তন ছিল 1 লিটার। এবার আমরা বোতলটাকে জল ভর্তি করলাম, স্প্রিং তুলায় ঝোলানো হলো, সেখানে পাট দেখা গেল 1 কেজি, অর্থাৎ 1 লিটার জলের আয়তনের ভর আমরা পেলাম 1 কেজি, অর্থাৎ জলের ঘনত্ব 1 কেজি পার লিটার। এখন যদি আমরা ভর মাপার জন্য গ্রাম ও আয়তন মাপার জন্য ঘন সেমি এককটি ব্যবহার করি, তাহলে জলের ঘনত্ব কত হবে? তাহলে 1 লিটার জল সমান 1000 ঘন সেন্টিমিটার জল। 1 কেজি জল সমান 1000 গ্রাম জল। অতএব আমরা লিখতে পারি 1000 ঘন সেমি জলের ভর 1000 গ্রাম। অতএব 1 ঘন সেমি জলের ভর 1000 বাই 1000 গ্রাম।
ফলে জলের ঘনত্ব সমান কি হলো তাহলে? জলের ভর বাই জলের আয়তন। জলের ভর কত? 1000 গ্রাম। জলের আয়তন কত? 1000 ঘন সিসি। তাহলে 1000 বাই 1000 সমান 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার, বা সংক্ষেপে ঘন সিসি বলা হয়। ইংরেজিতে লেখা হয় গ্রাম পার সিসি, সি ফুলস্টপ সি, সি ফর কিউবিক আর একটা সি ফর সেন্টিমিটার। গ্রাম পার সিসি এটা হচ্ছে ঘনত্বের একক, অর্থাৎ জলের ঘনত্ব হলো কত? 1 গ্রাম পার সিসি। এবার দেখো এখানে নিচে দুটো প্রশ্ন দেওয়া আছে। বলছে একটি 2 লিটার মাপের বোতল একটি তরল দিয়ে পুরোপুরি ভর্তি করা হলো। স্প্রিং তুলায় ঝুলিয়ে বোতলটির ভর পাওয়া গেল 4 কেজি। ধরে নেওয়া যায় যে ফাঁকা বোতলটি এতটাই হালকা যে স্প্রিং তুলায় সেটি ঝুলালে স্প্রিং তুলা কাঁটা নিচে নামে না। তাহলে বোতলটি যে তরলে নেওয়া হয়েছে তার ঘনত্ব কত হবে? তাহলে আমরা একটু কি দেখেছি, ঘনত্ব সমান জলের ঘনত্ব সমান কী হবে? তাহলে ভর বাই আয়তন। তাহলে এখানে ভর কত? 4 কেজি, মানে 4000 গ্রাম, আর 2 লিটার মানে 2000 ঘন সিসি, ঘন সেন্টিমিটার। তাহলে আয়তন সমান কত পাওয়া যাবে? 4000 বাই 2000 সমান সমান 2, অর্থাৎ এই তরলটার ঘনত্ব কত হবে? 2 গ্রাম পার ঘন সিসি বা ঘন সেন্টিমিটার। 2 গ্রাম পার ঘন সেন্টিমিটার, ইংরেজিতে বললে হবে 2 গ্রাম পার সিসি। তোমরা পারদ দেখেছ, থার্মোমিটারে থাকে, থার্মোমিটারের নিচের দিকে যে কুণ্ডটি থাকে সেই কুণ্ডের মধ্যে পারদ ভর্তি করা থাকে। পারদ হচ্ছে একটা তরল পদার্থ, মৌলিক পদার্থ। পারদ খুব ভারী, পারদের ঘনত্ব খুবই বেশি, কত? 13.6 গ্রাম পার সিসি, অর্থাৎ জলের থেকে পারদ 13.6 গুণ ভারী। তাহলে 1 লিটার পারদের ভর কত হবে? আমরা একটু আগে দেখেছি যে 1 লিটার জলের ভর কত? 1 কিলোগ্রাম। জলের থেকে যেহেতু পারদ 13.6 গুণ ভারী, অর্থাৎ 1 লিটার পারদের ভর হবে কত? 13.6 কিলোগ্রাম। এবার দেখো এখানে বলেছে একটা বাটিতে কিছু জল নাও। এবার সামান্য সর্ষের তেল ওই বাটিতে ঢালো। কি দেখতে পাওয়া যাবে? সর্ষের তেল জলের উপর ভেসে থাকলো, আর ভেসে থাকবে না জলের নিচে চলে যাবে। এবার তাহলে তো কোন তরলটির ঘনত্ব বেশি, জলের নাকি সর্ষের তেলের? যদি 1 লিটার জলের ভর 1 কিলোগ্রাম হয়, তাহলে সর্ষের তেলের ভর 1 কিলোগ্রামের থেকে বেশি হবে না কম হবে? তোমরা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে জলের উপর সর্ষের তেল ঢাললে পরে কি হয়? তেলটা জলের উপরে ভাসে। এটা থেকে খুব সহজে বোঝা যায় তেলের ঘনত্ব জলের থেকে কম। তাহলে ঘনত্ব যদি কম হয় সেক্ষেত্রে তার ভরও কম হবে জলের থেকে। তাহলে 1 লিটার জলের ভর যদি 1 কিলোগ্রাম হয়, তাহলে 1 লিটার সর্ষের তেলের ভর 1 কিলোগ্রামের থেকে কম হবে। এবার আমরা দেখব তরলের চাপ। তাহলে তরলের চাপ বলতে কি বোঝায়? একক ক্ষেত্রফলে তরল যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে তরলের চাপ বলে। এটা তোমরা আগের ক্লাসে এ সম্বন্ধে কিছু জেনেছ। এখানে ছবিটি দেখো, কি আছে? এখানে টেবিলের উপরে 10 কেজি ভরের একটা ব্লক রাখা আছে।
ব্লকটিকে পৃথিবী তাহলে কত বল দিয়ে নিচে টানছে? 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে টানে, এটা আমরা আগে দেখেছি। তাহলে 10 কেজি ভরের বস্তুকে 9.8 ইন্টু 10 নিউটন, অর্থাৎ 98 নিউটন বল দিয়ে টানছে। এই 98 নিউটন বল দিয়ে পৃথিবীর নিচের দিকে টানা সত্ত্বেও লোহার ব্লকটি স্থির অবস্থায় রয়েছে। কেন রয়েছে? তাহলে ব্লকটিকে পৃথিবী যেহেতু নিচের দিকে টানছে, সেহেতু ব্লকটি টেবিলের উপর নিচের দিকে ঠেলা দিচ্ছে। সেই ঠেলার মান ব্লকের ওজনের সমান, অর্থাৎ 98 নিউটন। এইবার এই টেবিলের উপর ব্লকের এই ঠেলাকে যদি আমরা ক্রিয়া বলি, তাহলে ব্লকের উপর টেবিলের দেওয়া প্রতিক্রিয়া বলও 98 নিউটনই হবে। অর্থাৎ এই 98 নিউটন বল দিয়ে টেবিল ও ব্লকের উপর উপরের দিকে অর্থাৎ ঊর্ধ্ব অভিমুখে একটা বল প্রয়োগ করছে, এটা হচ্ছে প্রতিক্রিয়া। ফলে ব্লকটির উপর পৃথিবীর দেওয়া 98 নিউটন বল নিম্নমুখী এবং টেবিলের দেওয়া 98 নিউটন বল ঊর্ধ্বমুখী, এর যোগফল 0 হয়ে যায়। এই জন্য ব্লকটিতে কোনো ত্বরণের সৃষ্টি হয় না, তাই ব্লকটি স্থির অবস্থায় থাকে। এখন যদি প্রশ্ন করা হয় যে টেবিলের উপর ব্লকের জন্য তৈরি হওয়া চাপের পরিমাণটা কত, তাহলে আমরা দেখলাম 98 নিউটন বল আর চাপ কিন্তু এক নয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমরা চাপ কি দেখেছি যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তাহলে এখানে ব্লকটা টেবিলের উপরে 98 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে আমাদের এখন চাপ বার করতে গেলে যেটা জানতে হবে ক্ষেত্রফলটা, অর্থাৎ টেবিলের উপর কত ক্ষেত্রফল জায়গা জুড়ে এই বলটা প্রযুক্ত হচ্ছে। যদি টেবিল ও ব্লকের সংযোগস্থলের ক্ষেত্রফল 0.25 বর্গমিটার, এটা ধরে নেওয়া হয়েছে, যদি ধরে নিই, তাহলে টেবিলের উপর ব্লকের দেওয়া বল 0.25 বর্গমিটার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হচ্ছে এবং সেই বলের পরিমাণ কত? 98 নিউটন। তাহলে 1 বর্গমিটার ক্ষেত্রফল অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের পরিমাণ কত হবে? 98 নিউটন বাই 0.25 বর্গমিটার। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে কত? 392 নিউটন পার বর্গমিটার। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। অর্থাৎ টেবিলের উপর ব্লকের দেওয়া চাপ সমান কি হলো? তাহলে বল বাই ক্ষেত্রফল। বল হচ্ছে 98 নিউটন আর ক্ষেত্রফল হচ্ছে 0.25 বর্গমিটার, অর্থাৎ চাপ সমান কত হলো? তাহলে 98 বাই 0.25 নিউটন পার বর্গমিটার সমান সমান 392 নিউটন পার বর্গমিটার। তাহলে চাপ বার করতে গেলে কী করতে হবে? মোট প্রযুক্ত বলকে মোট ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা চাপ পেয়ে যাব। এবার পাশের এই ছবিতে দেখো, এখানে 10 কেজি একটা গামলাতে 10 কেজি জল রাখা আছে। গামলার মেঝের ক্ষেত্রফল 0.25 বর্গমিটার, অর্থাৎ গামলার এই যে তলার দিকটা, এটার ক্ষেত্রফলটা কত? 0.25 বর্গমিটার। তাহলে গামলার মেঝের উপর অর্থাৎ গামলাটির তলদেশের উপর জল যে চাপ প্রয়োগ করে তার পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক একই রকমভাবে হবে। 10 কেজি জলকে পৃথিবীর নিচের দিকে অর্থাৎ 10 × 9.8 নিউটন বল দ্বারা টানছে, দ্যাট ইজ 98 নিউটন। অর্থাৎ 10 কেজি জলের ওজন 98 নিউটন, কিন্তু জল স্থির রয়েছে,
অতএব গামলার মেঝে জলকে উপরের দিকে 98 নিউটন বল দিয়ে টানছে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী জল ও গামলার মেঝেকে 98 নিউটন বল দিয়েছে। ফলে গামলার মেঝের উপর চাপের পরিমাণ কত হবে? বল বাই ক্ষেত্রফল সমান 98 নিউটন বাই 0.25 বর্গমিটার সমান 392 নিউটন পার বর্গমিটার। এর পরের অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।